আমডাঙ্গার শ্মশানে একটা গাছের নিচে বসে হাড়ুয়া পরম সুখে মদ্যপান করছিল। নেশায় টম হয়ে সে মনের সুখে গান গাইছিল। আরে হাড়ুয়াকে দারুয়া পেলায় দারা বাবুয়া। এই হাড়ুয়া কিন্তু সরকারি কর্মচারী, মানে এই শ্মশানটি সরকারের সম্পত্তি এবং হাড়ুয়াকে সরকার থেকেই বহাল করে এই শ্মশানের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সম্পত্তি হলে কি হবে, এই শ্মশানে একমাত্র হাড়ুয়া ছাড়া আর একটিও জিনিস নেই সরকারি। এমনকি যে কাজের জন্য এই শ্মশান, অর্থাৎ সেই দাহ করার চুল্লি পর্যন্ত নেই। হাড়ুয়া তার মদের বোতল শেষ করে মহা আনন্দে গান গাইছিল। আরে হাড়ুয়াকে দারুয়া পেলায় দারা বাবুয়া। হাড়ুয়াকে দারুয়া পেলায় দারা বাবুয়া। তখন সে শুনতে পেল কারা যেন মরা নিয়ে আসছে এবং ঘোলাটে চোখে দেখল চারজন লোক একটা খাটিয়াতে একটা মৃতদেহ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু হাড়ুয়া সেই চারজনের কাউকেই চিনতে পারল না। তখন সে জিজ্ঞাসা করল, তোমরা কারা আছো বাবুরা? তোমরা কি পীরেত আছো? আমাকে মেরো না পীরেত বাবুরা। ওই বেটা, কী সব ভুলভাল বকছিস রে? আমরা পীরেত? দেখেছ হরি, বেটা এত মদ গিলেছে যে আমাদের বোধহয় ভালো করে দেখতেও পাচ্ছে না। ওই মরা পোড়ানোর কাঠগুলো কোথায়? ও ভুজঙ্গ বাবু, লকড়ি তো খতম হয়ে গিয়েছে। শেষ হয়ে গেছে না বেঁচে সব মদ গিলে খেয়েছিস? এখন এই মরাটা পোড়ানো হবে কি দিয়ে রে? ও বাবু লকড়ি উপর থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখানে এখনো আসে নাই। ও যেদিন লকড়ি এলো সেদিন আমি বাড়িতে ছিলাম না, তাই যারা লকড়ি দিতে এসেছিল ওরা আমার বাড়িতে লকড়ি রেখে চলে গিয়েছিল। আচ্ছা তাই নাকি? তো যা বাড়ি থেকে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। হ্যাঁ যা, কিন্তু দেখিস যেতে যেতে আবার কোনো পুকুর বা ডোবার মধ্যে ঢুকে পড়ে থাকিস না। জি বাবু। হাড়ুয়া চলে গেলে ভুজঙ্গবাবু, হরিশ, রমণী এবং সমীরণ মরার খাটিয়ার একপাশে দাঁড়িয়ে কথা বলা বলি করছিল। মরাটা কাঁধে বয়ে নিয়ে এসে তাদের সকলেরই বেশ কষ্ট হয়ে গিয়েছিল। তখন ভুজঙ্গবাবু প্রচণ্ড বিরক্তির সাথে বলল, ধুর, এ জ্বালার আর শেষ নেই। এই বেটা হেদুতান্ত্রিকটাও আর মরার সময় পেল না। তারপর হরিশ তার কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছ, এই শালা বেঁচে থাকতে গ্রামবাসীদের জ্বালিয়ে খেয়েছে, মরে গিয়েও। হ্যাঁ, বেটা যখন বেঁচে ছিল কেউ ভয়ে ওর বাড়ির কাছে যেত না। কে জানে কী ধরনের তান্ত্রিক ছিল বেটা। ওর বাড়ির আশেপাশে মানুষ তো দূরের কথা, পশু পাখি কুকুর বেড়াল কেউই ঘেঁষত না। তার কারণ কি জানো? ও শালা কাঁচা মাংস খেত, ওই মানে জ্যান্ত পশু ধরে কাঁচাই খেয়ে নিত। মানুষও খেত কি না তার ঠিক নেই। ওর বাড়ির আশেপাশে তো অনেক হাড়গোড় পড়েছিল। বলিস কি রে হরিশ? হ্যাঁ, সেই কারণেই তো অনেক বছর আগে ওর বউ ছেলে মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। তারা চারজন হেদুতান্ত্রিকের সম্বন্ধে আরও অনেক কথা বলা বলি করছিল, কিন্তু রমণীর কেমন যেন মনে হচ্ছিল হেদুতান্ত্রিকের মৃতদেহটা কিছুক্ষণ পরপরই যেন কেমন আওয়াজ করে উঠছে। ভুজঙ্গবাবু বলল, সত্যি এই শালা হেদুতান্ত্রিকের জন্যে আমাদের এই মাঝরাতে শ্মশানের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনো মানে হয়? হেদুতান্ত্রিকের মৃতদেহটা রমণীর একদম পেছনে রাখা ছিল এবং ভুজঙ্গবাবুর কথা শেষ হতেই সেদিক থেকে একজন খুব ভয়ানক গলায় বলে উঠল,
কেন রে, আমি তোদের কি ক্ষতি করলাম? আমাকে দাহ করার জন্যে তোদের কে নিয়ে আসতে বলেছে? সেই ভয়ঙ্কর গলার আওয়াজ শুনে সবাই হকচকিয়ে গিয়ে এদিক ওদিক তাকালো। তখন রমণী খুব ভয়ে ভয়ে বলল, তোমরা এদিক ওদিক কি দেখছো? আওয়াজটা তো আমার পেছন দিক থেকে আসছে। তারপর তারা সবাই যখন রমণীর দিকে তাকালো, তখন সেই ফাঁকা শ্মশানের মধ্যে কেউ বাজখাই গলায় বিকট হাসি জুড়ে দিল। তোদের সাহস তো কম নয়। তোরা তোরা আমার এই সাধের দেহটাকে পোড়াবি, কিন্তু আমি তো তা হতে দেব না, হতে দেব না আমি। সেই গলা শুনে এমনিতেই তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তারপর তারা যখন হেদুতান্ত্রিকের মড়াটার দিকে তাকালো, তখন তারা দেখল মড়াটা খাটিয়ার উপর উঠে বসেছে। তারপর তারা চারজন ভয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ধুর শালা, তো ঘুরছি, নিজের বাড়িটাই কেন খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না তো। হারুয়ার নেশাটা এতটাই হয়েছে যে অন্ধকারে সে নিজের বাড়িটাও খুঁজে পাচ্ছিল না। সে তখনও তার বাড়ি খুঁজছিল, কিন্তু ঘুরতে ঘুরতে সে আবার শ্মশানেই এসে উপস্থিত হলো। আরে, এ তো মনে হচ্ছে আবার শ্মশানেই এসে গেলাম। ও ভুজঙ্গ বাবু, ভুজঙ্গ বাবু। হ্যারিকেনটা খাটিয়ার পাশে ছিল। সেই আলোতে হারুয়া দেখতে পেল খাটিয়ার উপর মড়াটা নেই। সে আবার ডাক দিল, ভুজঙ্গ বাবু, আপনারা কোথায় আছেন? একটু চলেন আমার সাথে। ও ভুজঙ্গ বাবু, ভুজঙ্গ বাবু। তক্ষুনি সেই হেদুতান্ত্রিকের মৃতদেহটা হারুয়ার কানের কাছে এসে একটা বিকট হাসি জুড়ে দিল। সেই হাসি শুনে হারুয়ার নেশাটা প্রায় কেটে গেছে এবং সে পেছনে না তাকিয়েই ভয়ে ভয়ে বলল, কন হ্যাঁ, কন হ্যাঁ? তারপর হারুয়া পেছন দিকে ঘুরে দেখল সেখানে কেউ নেই। এদিক ওদিক তাকিয়েও সে কাউকেই দেখতে পেল না। তক্ষুনি কেউ একজন তার গায়ে ঝাঁপিয়ে পড়ল এবং তারপর হারুয়ার শরীরের একটা একটা অংশ ছিঁড়ে ছিঁড়ে শ্মশানের একটা জায়গায় ছুঁড়ে মারল কেউ। পরের দিন গভীর রাতে বিশুমণ্ডল ঘুম ঘুম চোখে তার বাড়ির পেছনে কলা গাছের কাছে এলো ছোট বাইরে করতে। তখন সে দেখতে পেল তার বাড়ির পেছনে যে দুটো কলা গাছ আছে তার নিচে কে যেন চুপচাপ দাঁড়িয়ে আছে অন্ধকারে। অন্ধকার এতই গাঢ় যে তাকে একদম দেখা যাচ্ছে না। তখন বিশুমণ্ডল জিজ্ঞেস করলো, এই কে রে ওখানে? কলা গাছের নিচে কে? আমি আমিটা কে? আমি হেতুতান্ত্রিক। ইয়ার্কি মারার জায়গা পাওনি? এই মাঝরাতে ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে? তুমি হেতুতান্ত্রিক? সে হেতুতান্ত্রিক তো কালই জমের দক্ষিণ দুয়ারে চলে গেছে। তুমি কোথাকার হেতুতান্ত্রিক হে? আরে এমন অন্ধকারেই বা দাঁড়িয়ে আছো কেন? এদিকে ঘোরো, তোমার চাঁদ বদনখানি একবার দেখাও তো। আমি তো তোমার দিকেই ঘুরে তাকিয়ে আছি, তুমি তো আমার দিকে পিঠ করে কথা বলছো। মানে? মানে পেছন ঘুরে একবার তাকাও। বিশুমণ্ডল পেছন ঘুরে তাকাতেই দেখল
তার সামনে হেতুতান্ত্রিক দাঁড়িয়ে আছে। তার চোখের কোটরে মণি নেই, মুখে কাটা একটা দাগ, একটা হাতও নেই। মনে হচ্ছে কিছুতে হাতটা টেনে ছিঁড়ে নিয়েছে। পরনে একটা রক্তবর্ণ ধুতি। হেতুতান্ত্রিক বিশুমণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর তার দেহটা টানতে টানতে কলা বাগানের মধ্যে নিয়ে চলে গেল। পরের দিন সকালে বিশুমণ্ডলের ভয়াবহ মৃত্যুর খবর শুনে ভুজঙ্গবাবু, হরিশ, রমণী এবং সমীরণের মধ্যে উত্তেজিত আলোচনা চলছিল। তারা বুঝতে পেরে গিয়েছিল যে এটা হেতুতান্ত্রিকের প্রেতাত্মার কাজ, কিন্তু তারা একেবারে নিরুপায়। আলোচনার মাঝখানে হরিশ বলল, আমাদেরই ভুল, বুঝলে তো? আমরা যদি সেদিন শ্মশান থেকে পালিয়ে না চলে আসতাম, তাহলে এইসব হতোই না। এই কথা শুনে ভুজঙ্গবাবু বললেন, কি বলছো হরিশ? আমরা যদি সেখানে আর একটুও থাকতাম, তাহলে কি আর আমরা বেঁচে আসতে পারতাম? আমরা তো পরের দিন সকালে শ্মশানে গিয়েছিলাম। তুমি কি ওই হারুয়ার মৃতদেহটা দেখোনি? বাপরে, সে কি অবস্থা! শ্মশানের চারিদিকে এখানে একটা হাত, ওখানে একটা পা ছিঁড়ে পড়েছিল। কেউ যেন সেগুলো টেনে ছিঁড়ে ফেলে রেখেছে। আমার তো দেখেই যেন গা গুলিয়ে উঠেছিল। তারপর তারা চারজন ভয় এবং দুশ্চিন্তা নিয়ে কি করা যায় সেটা ভাবতে লাগলো। তখন একজন লাল বস্ত্রধারী ভদ্রলোক তাদের এসে জিজ্ঞেস করল, বলছি, হেতুতান্ত্রিকের বাড়িটা কোথায় বলতে পারো? তখন ভুজঙ্গবাবু সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, বলতে তো পারি, কিন্তু আপনি কে একটু বলবেন? আমি হেতুর গুরুদেব, আমি ওকে সব শিখিয়েছি। তার এই কথা শুনে তারা চারজন যেন আশার আলো দেখতে পেল। ভুজঙ্গবাবু বললেন, আজ্ঞে, হেতুতান্ত্রিক তো মারা গেছে। সে কি, হেতুতান্ত্রিক মারা গেছে? কিভাবে? তারপর তারা চারজনই এক এক করে সেই ব্যক্তিকে হেতুতান্ত্রিকের সম্পর্কে সব কথা বলল। হেতুতান্ত্রিক কেমন লোক ছিল, সে গ্রামে কেমন থাকতো এবং কেন তার বউ ছেলে মেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর সেদিন রাতে শ্মশানের সেই ভয়াবহ দুর্ঘটনা পর্যন্ত সব কথা শেষ করে ভুজঙ্গবাবু বললেন, এবার বলুন তো, আমরা এখন কি করি? আচ্ছা, হেতুর মৃতদেহটা কোথায়? কথাটা শুনে সবাই যেন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর হরিশ বলল, সত্যি তো, আমরা তো ওর মৃতদেহটার কথা একদম ভুলে গেছি। আমরা তো পরের দিন সকালে শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ওর শবদেহটা তো দেখতে পাইনি। তোমরা এক কাজ করো, ওই শ্মশানে গিয়ে একটু এদিক ওদিক ভালো করে খুঁজে দেখো। আমার দৃঢ় বিশ্বাস কোনো না কোনো ঝোপ জঙ্গলের মধ্যে হেতুর ওই শবদেহটা তোমরা পেয়ে যাবে। আর তাড়াতাড়ি মৃতদেহটা খুঁজে চিতা সাজিয়ে দাহ করার ব্যবস্থা করে রাখো। আমিও একটু সময় পরে ওখানে যাচ্ছি। আজ্ঞে, শ্মশানে যাব? কেন, ভয় করছে বুঝি? ভয় নেই, দিনের বেলায় কিচ্ছু হবে না। আর তাছাড়া আমি একবার পৌঁছে গেলে আর কোনো চিন্তা নেই। এই বলে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। হেতুতান্ত্রিকের মৃতদেহটা খুঁজতে খুঁজতে এবং দাহ করার কাঠ জোগাড় করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তারা চারজন মৃতদেহটা চিতার উপর তুলে সেই ভদ্রলোক অর্থাৎ হেতুতান্ত্রিকের গুরুদেবের জন্যে অপেক্ষা করছিল। সময় যত গড়াচ্ছিল তাদের মুখে চিন্তা এবং আতঙ্কের রেখা বেড়েই চলল। সবাই
একে অপরের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল। কিছুক্ষণ পর হেতুতান্ত্রিকের সেই গুরুদেব শ্মশানে এসে উপস্থিত হলো। বাহ, এই তো সব ব্যবস্থা করে নিয়েছো দেখছি। এবার তাহলে আমাকে একটা মশাল জ্বালিয়ে দাও, ওর দেহটা দাহ করে দিই। তারপর হরিশ তার হাতে একটা মশাল ধরিয়ে দিল এবং তিনি যখন চিতায় আগুন দেওয়ার জন্য এগিয়ে এলেন, তখনই চিতার উপর হেতুতান্ত্রিকের মৃতদেহটা বলে উঠল, দাঁড়ান দাঁড়ান গুরুদেব। কে? হেদু? হ্যাঁ রে, আমি এদের কাছে যা শুনলাম সেসব কি সত্যি? কিছুক্ষণ কেউ কোনো উত্তর করল না। তারপর হেতুতান্ত্রিকের মৃতদেহটা ধীরে ধীরে চিতার উপর উঠে বসল এবং সে তার গুরুদেবের দিকে তাকিয়ে বলল, না গুরুদেব, ওরা ওরা সব মিথ্যে কথা বলছে। চুপ কর। ওরা যদি মিথ্যে কথা বলে তাহলে তুই দুটো মানুষকে ওই রকম ভাবে মারলি কেন? হ্যাঁ, কি হলো? উত্তর দে। উত্তর নেই তো? ছাড়, আমার উত্তর লাগবে না। তোকে দাহ করে চিরদিনের জন্য শান্তি দিয়ে দিচ্ছি। না গুরুদেব, না, আমার আমার এই রকম ভাবে থাকতে ভালো লাগছে। আমাকে দাহ করবেন না, আমাকে দাহ করবেন না। গুরুদেব কিন্তু তার কোনো কথা শুনলেন না। তিনি মশালটা নিয়ে চিতায় আগুন ধরিয়ে দিলেন এবং তারপর প্রথমে কাঠে এবং ধীরে ধীরে হেতুতান্ত্রিকের সব দেহে আগুন ধরে গেল এবং সেই আগুনের মধ্যে থেকেই যেন কোনো এক ভয়ঙ্কর পিশাচ মরণ যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। খানিকক্ষণ পরে সেই চিৎকার থেমে গেল। চিতাটাও প্রায় পুড়ে শেষ হয়ে গিয়েছে, আর তার সাথে হেতুতান্ত্রিকের মৃতদেহটাও। তারপর সেই গুরুদেব সেই চারজনকে বললেন, তোমরা এবার বাড়ি গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো। হেতুর সাথে আমার কিছু কথা আছে। তারা সবাই বেশ নিশ্চিন্ত বোধ করছিল, কিন্তু গুরুদেবের এই কথা শুনে তারা ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকালো এবং ভুজঙ্গবাবু তাকে জিজ্ঞেস করলেন, কথা বলে আসি মানে? ও কি তাহলে পুরোপুরি শেষ হয়নি? না না, তোমরা ভয় পেও না। আমার মনে হয় ও তন্ত্র সাধনায় এমন কিছু প্রক্রিয়া করেছিল যার সাহায্যে ও মৃত্যুর পরেও নিজের দেহ ধারণ করে যা ইচ্ছা করতে পারত। কিন্তু এখন তো ওর দেহটাই নেই, তাহলে কি বা ধারণ করবে? কোনো চিন্তা নেই, তোমরা চলে যাও। আর হ্যাঁ, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। এই গল্পের আরও একটি পর্ব কিছুদিন পরেই চলে আসবে। আপনারাও তাহলে আসুন, আমি একটু হেতুতান্ত্রিকের সাথে কথাটা সেরে নিই।